হয় যে আমার তার চেয়ে পাওয়ার বাড়াতে হবে, তখন এয়ারফোর্সটাই বেশি গুরুত্ব দেয়। যেমন ইসরায়েলের কথা চিন্তা করেন, ইসরায়েলেও কিন্তু এয়ারফোর্সের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। যে কারণে ইসরায়েল আজকে ইরানের মতো এত বড় একটা কান্ট্রির সাথে সে আপনার এভাবে ফাইট করতে পারছে, বা মিডল ইস্টের সব কান্ট্রিগুলো ইসরায়েলকে ভয় পায় বিকজ অফ এয়ার পাওয়ার। কোথায় পাওয়া গিয়েছে? পাওয়া গিয়েছে ওই স্কুলের ক্যাম্পাসের আশেপাশে। তার মানে কি, টিল দ্য লাস্ট মোমেন্ট এই অফিসারটা চেষ্টা করে গেছে, এবং সে চেয়েছিল হয়তোবা, যেটা আমরা ধারণা করি, যে ওই স্কুল গ্রাউন্ডে ফেলতে। এখন বিমান তো ফ্র্যাকশন অফ সেকেন্ড, একটা বিমান তো আপনি চোখের পলকে এক জায়গাতে আরেক জায়গায় চলে যায়, কোথায় কোন হসপিটালে ভর্তি করতে কেউ জানে না। আমরা হয়তো বার্ন ইউনিটেডটা জানি, আমরা হয়তো বা সিএমএইচটা জানি, আবার এখানে ওই যে যেই জায়গাটা বিমানটা এক্সপ্লোড করে সেখানে যে হতাহত হয়েছে, এটা আমি কয়েকটা ভিডিও ছবি দেখলাম, আসলে দেখার মতো না, এটা আন্দাজ করা ডিফিকাল্ট কতজন। বিমান বাহিনী পুরাতন বিমান কিনতে পারে না। যে বিমানটা ক্রয় করা হয়েছিল 2013 সালে বা ইতিপূর্বে, যেমন বিভিন্ন সময় আপনার আমাদের 1985 86 87 সালের দিকে কিছু বিমান ক্রয় করা হয়েছে, তারপরে 95-এ 91-এ, এবং যেমন রাশিয়ান আপনার MI-17, তারপরে বিভিন্ন মডেলের বিমান, হেলিকপ্টার বিমান ক্রয় করা হয়েছে, যেগুলো দেখা যায় যে ওই দেশে তৈরি হয়েছে 67-এ, আমরা কিনছি সেটা আপনার 85-এ। ওই দেশে তৈরি হয়েছে এটা আপনার 75-এ, আমরা সেটা কিনছি 91 সালে। তো ঠিক তেমনি যে বিমানটা আপনার 13 সালে ক্রয় করা হয়েছে, এটা পুরনো বিমান বলতে পুরনো মডেল, বিমানটা পুরাতন না। বাংলাদেশ কখনোই চাইলেই পারবে না পুরাতন বিমান কিনতে, মডেলটা পুরনো হয়। তো এখনকার নতুন আধুনিক এই প্রযুক্তির যুগে 5th জেনারেশনের সময় বাট এটা কিন্তু একটা লেম এক্সকিউজ, এটা বলা যাবে না যে আপনি ঠিক আছে নতুন পুরনো মডেল বলে আপনি নতুন বলে বলে আপনি এটাকে যে দোষ দিবেন তা না। কেন আমি পুরনো মডেল কিনবো? আমার দেশে কেন আমি আধুনিক প্রযুক্তি, যেই দেশে পদ্মা সেতু তৈরি হতে পারে হাজার হাজার কোটি টাকা, এখানে দুর্নীতি হতে পারে, এত কিছু হয়ে গেল, সেই দেশে কেন আধুনিক বিমান ক্রয় করা হলো না? আর পুরো ওয়ার্ল্ড কিন্তু এখন সবচেয়ে যেই কান্ট্রি গুলো আপনি দেখবেন যে যুদ্ধক্ষেত্রে সবচেয়ে বড় ডোমিনেটিং সুপার পাওয়ার, ওই কান্ট্রিগুলো এয়ার সুপ্রিমেসি বাড়ানোর চেষ্টা করে। যেমন আমেরিকা সবচেয়ে বেশি গুরুত্ব দেয় তাদের এয়ারফোর্সের দিকে। ইভেন পাকিস্তান বলেন, ইন্ডিয়া বলেন, রাশিয়া বলেন, বিশ্বের সমস্ত উন্নত কান্ট্রিগুলো, এবং চায়না। আগে একটা সময় ছিল পদাতিক বাহিনী বা আর্মির প্রতি মানুষ গুরুত্ব দিত। এখন বিভিন্ন রাষ্ট্র যখন যুদ্ধে মানে আপনি কি বলা যায় যে ব্যালেন্স অফ পাওয়ার কম্পিটিশনে যাবে, অথবা যেটাকে বলে আমরা যে পাওয়ার ব্যালেন্স বিষয়টা যখন আসে, যে অন্য কান্ট্রির সাথে তার সিকিউরিটি ডিলেমাটা যখন তৈরি হয় যে আমার তার চেয়ে পাওয়ার বাড়াতে হবে, তখন এয়ারফোর্সটাই বেশি গুরুত্ব দেয়। যেমন ইসরায়েলের কথা চিন্তা করেন, ইসরায়েলেও কিন্তু এয়ারফোর্সের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। যে কারণে ইসরায়েল আজকে ইরানের মতো এত বড় একটা কান্ট্রির সাথে সে আপনার এভাবে ফাইট করতে পারছে, বা মিডল ইস্টের সব কান্ট্রিগুলো ইসরায়েলকে ভয় পায় বিকজ অফ এয়ার পাওয়ার, এয়ার সুপ্রিমেসি। সো সেই সিচুয়েশনে আমাদের আসলে কোনোভাবেই এই বিমানগুলো কেনাটা যৌক্তিক না। বাট বিমান পুরাতন না, দ্যাট ইজ ট্রু, এটা পুরনো মডেল। আচ্ছা, এখন আসি যে এই বিমানটা যখন এই সলো ফ্লাইং এ যখন পাঠানো হয়, অ্যাকচুয়ালি এই পাইলটের এটাই শেষ ট্রেনিং এর, মানে শেষ ছিল না, ফ্লাই ছিল না, এটা ট্রেনিং এর একটা অংশ। আমাদের সব সামরিক ইভেন যদি এয়ার চিফও দীর্ঘ সময় যদি ফ্লাইং থেকে বিরতি থাকেন, তারপর কিন্তু 1 বছর 2 বছর পরে এয়ার চিফও যদি একটা বিমান চালাইতে চান, তাকে কিন্তু কিছুদিন প্রশিক্ষণ নিতে হবে। কারণ কি, এটা বিমান মানে চালানো মানে এটা কোনো ছেলে খেলা না যে আপনি একটা অস্ত্র নিলেন, তাক করলেন, গুলি করলেন, তা না। এখানে অনেকগুলো মেন্টালি তাকে সাউন্ড সুস্থ থাকতে হবে, শারীরিক ভাবে না শুধু। যেমন আমাদের আর্মির ক্ষেত্রে আমরা ফিজিক্যাল ইয়াটাকে খুব গুরুত্ব দিই, বাট বিমান বাহিনীর ক্ষেত্রে আপনার মেন্টাল মানসিক সুস্থতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেমন ধরেন কোনো বিমান বাহিনী কোনো একজন কর্মকর্তা যদি অফিসে হঠাৎ করে দেখা যায় যে হার্ট ফেল হয়ে গেল, বা হঠাৎ করে সে কোনোভাবে অজ্ঞান হয়ে গেল, বা সে মানসিকভাবে ধরেন আপনার হয়তো কোনো কারণে সেন্সলেস হয়ে গেল, আপনি দেখবেন তাকে সিএমএইচে ভর্তি করা হবে, এবং তাকে কমপক্ষে আপনার 18 উইকস বা 30 উইকস একটা নির্দিষ্ট ডিউরেশন পর্যন্ত তাকে ফ্লাই করতে দেওয়া হবে। তার পুরোপুরি মেডিকেল চেক আপ করা হবে। তার কিন্তু শরীরে কোথাও খুঁত নেই, তারপরেও মানে এতটা সিরিয়াসলি দেখা হয় বিমান বাহিনীর ক্ষেত্রে। এখানে একদম জিরো টলারেন্স, আপনার ফিজিক্যাল ফিটনেস, মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল, এই ফিটনেসটাকে খুব অ্যাকুরেটলি দেখা হয়। তো বিমান যখন ফ্লাই করতে যায়, তখন কিন্তু বিমানটা সবকিছু চেক করা হয়েছে। এখন প্রশ্ন থাকতে পারে যে এই চেকিংটা যাদের দ্বারা হয়েছে তারা ঠিক মতো করছে কি না করছে, এটা তদন্তের মাধ্যমে বের হয়ে আসবে। আর তারপরে এই বিমান যখন দুর্ঘটনা ঘটে, এই পাইলটের বিষয়টা, এখানে পাইলট কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছে, দ্যাট ইজ প্রুভেন। কিভাবে? কারণ তার যে ইজেকশনটা হয়েছে, ইজেকশন বলতে বোঝায় যেমন
আপনার বিমান একটা বাটন আছে, ওইটা চাপ দিলে সে ওই বিমান থেকে সে জাস্ট ঝটকা দিয়ে বের হয়ে যায়। হ্যাঁ, আপনার তো এই সে বিমান থেকে কিন্তু ইজেক্ট অনেক আগে হতে পারতো, কিন্তু সে অনেক লাস্ট মোমেন্টে যে হয়েছে। লাস্ট মোমেন্টে যখন সে যখন সে বিমানে মেকানিক্যাল বা যে কোনো ত্রুটি পেলো, সে কিন্তু তখন ইজেক্ট করেনি, তখন ইজেক্ট করে সে বেঁচে যেত ইজিলি। সো এই যে লাস্ট মোমেন্ট, তার বডিটা কোথায় পাওয়া গিয়েছে ওই স্কুলের ক্যাম্পাসের আশেপাশে। তার মানে কি, টিল দ্য লাস্ট মোমেন্ট এই অফিসারটা চেষ্টা করে গেছে, এবং সে চেয়েছিল হয়তোবা, যেটা আমরা ধারণা করি, যে ওই স্কুল গ্রাউন্ডে ফেলতে। এখন বিমান তো ফ্র্যাকশন অফ সেকেন্ড, একটা বিমান তো আপনি চোখের পলক এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। তো এখানে তো মানে মানে মিনিট সেকেন্ডে হিসাব করা হয় না। ওই মুহূর্তে হ্যাঁ, এটা তো গাড়ি না যে আপনার 60 কিলোমিটার বেগে চলে। হ্যাঁ, একটা বিমান আপনার কয়েক হান্ড্রেড কিলোমিটার স্পিডে চলে বা 1000 কিলোমিটার স্পিডে চলে। সো ওই বিমানটা ফ্র্যাকশন অফ সেকেন্ড আপনার সামান্য একটা সময়ের ফারাকের কারণে সে কিন্তু ওই ভবনে যে আঘাতটা করে, যে কারণে এই দুর্ঘটনাগুলো ঘটছে। সো এখানে আমরা আসলে, আর তখন যেটা ব্ল্যাক বক্স, যখন পড়ে যাচ্ছিল, মানে যখন সে শিওর হয়েছে যে এটাকে আর কোনোভাবে ইয়ে করতে পারছে না, তখন হ্যাঁ, মানে সে সর্বোচ্চ চেষ্টা করছে একটা বিমান ক্রাশ করবে। একটা জিনিস কি আপা এখানে চিন্তা করতে হবে, আমাদের প্রত্যেককে এমপ্যাথেটিক্যালি চিন্তা করতে হবে, মানে আমাকে ওই জায়গায় রেখে, ওই অফিসার জায়গায়। সে কিন্তু, আপনি চিন্তা করেন যে একটা, আপনি দেখতে পাচ্ছেন আপনি একটা গাড়ি ড্রাইভ করছেন, আপনি খেয়াল করলেন গাড়ির পেছনে আগুন লেগে গিয়েছে। তখন ওই মুহূর্তে আপনি গাড়ি থেকে বের না হয়ে আপনি চেষ্টা করছেন যে আমি যদি বের হয়ে যাই, গাড়িটা এখানে যে আগুন ধরে, রাস্তায় অনেক বড় দুর্ঘটনা ঘটবে। তো আমি চেষ্টা করি গাড়িটা এমন একটা জায়গায় নিয়ে যেতে এবং তারপরে বের হতে, যেখানে গাড়িটা বাস্ট হলেও, এক্সপ্লোশন হলেও বড় অনেক মানুষের ক্ষতি হবে না। এই চিন্তাটা তো চারটিখানি কথা না, একটা বিমান তো আরো কঠিন একটা বিষয়। বিমানটা যখন ফ্লাই করছিল সেই মুহূর্তে এখানে প্রতিটা সেকেন্ডের মধ্যে আপনার খুব ফাস্ট ডিসিশন নিতে হয়। এটা মানে অ্যাকচুয়ালি এটা কেউ কল্পনা না করে উপলব্ধি করতে পারবে না। তো এখানে এত অল্প সময়, এটা আপনি যে ইন্ডিয়ার যে বিমানটা, ইন্ডিয়ার যে দুর্ঘটনা ঘটলো প্যাসেঞ্জার বিমান, সেটা কি জাস্ট 1-1.5 মিনিটের ব্যাপার ছিল, কয়েক সেকেন্ড ব্যাপার ছিল। বিমানটা উঠছে, তারপর এটা আস্তে করে নেমে যাচ্ছিল, পরে একটা মেডিকেলে যে পড়লো। এটা কিন্তু নট মোর দেন ইভেন 2 মিনিট বা 1 মিনিটের কম সময়। সো এখানে এই বিষয়টা ছিল, এখানে যখন সে ত্রুটিটা দেখতে পেলো বিমানে, তখন ওই মুহূর্তে আসলে তার জন্য যথেষ্ট সময় ছিল না কোনো প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়ার। তো তার হাতের কাছে তখন যা ছিল সেটা থেকে করতে হয়েছে। মানে কি, কাছাকাছি একটা মাঠ খোঁজার চেষ্টা করেছিল সে, সেই মাঠ পর্যন্ত মাঠেও ঠিক মতো ফেলতে পারেনি, এবং তার ইজেকশনটা ওখানে যেহেতু হয়েছে, তার মানে ধরে নিতে হবে যে সে সর্বোচ্চ চেষ্টা করছে। কারণ যদি ইজেকশনটা ওখান থেকে 1-1.5 কিলো দূরে হইতো, তাহলে আমরা পাইলটকে ব্লেম দিতে পারতাম। তো তার মানে ওইটা সে চেষ্টা করছে, এই জায়গাটা আমরা তাকে সম্মান জানাই। এবং তার ফ্লাইং কেরিয়ার বা তার যে ট্রেনিং রেকর্ড অনুযায়ী সে অফিসার, ভালো একজন অফিসার ছিল, সে মেধাবী, যোগ্য, চৌকস একজন অফিসার ছিল। আচ্ছা, এরপর আরেকটা বিষয় হচ্ছে কি, যে ব্ল্যাক বক্স নিয়ে অনেকে কথা বলছে, বিমানে ব্ল্যাক বক্স ছিল না। অ্যাকচুয়ালি সব বিমানে ব্ল্যাক বক্স থাকে না, বাট এইটার একটা অল্টারনেটিভ একটা ভার্সন আছে, যেটাকে আমি আপনাকে মানে এই করে বলি যে এখানে ব্ল্যাক বক্স না থাকলেও এটার অল্টারনেটিভ কিছু, ওটা এফডিআর বা এফডিএ একটা শব্দ আছে, আমার ঠিক মাথায় আসছে না। তো সেটা ব্যাকআপ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ব্যাকআপটা সেখানে আছে, ওই ব্যাকআপ অনুযায়ী এটা ইনভেস্টিগেশনে বের করা সম্ভব হবে। আচ্ছা, এরপরে এখানে আবার অনেকে বলছেন যে আইএসপিআর বিষয়টা, যে ডেড বডি নিয়ে। অ্যাকচুয়ালি কি, আমরা সাধারণ জনগণ, আমরা 20 জন বলতে পারি, 100 জন বলতে পারি, 60 জন বলতে পারি, অনুমান করে আমরা অনেক অ্যাজাম্পশন তৈরি করতে পারি। কিন্তু আইএসপিআর তো একটা অফিসিয়ালি একটা ইনস্টিটিউশন, এই জায়গা থেকে তো তারা দায়িত্বহীন কথা বলতে পারবে না। তাদেরকে এক্সাক্ট ফিগারটা বলবে মেডিকেল রিপোর্ট অনুযায়ী, কোন হসপিটালে কতজন। এখনো অনেক বাচ্চা কাচ্চা, অনেক পরিবার নিয়ে গিয়েছে, বা কোন পরিবার কোথায় কোন হসপিটালে ভর্তি করতে কেউ জানে না। আমরা হয়তো বার্ন ইউনিটেডটা জানি, আমরা হয়তো বা সিএমএইচটা জানি। আবার এখানে ওই যেই জায়গাটা বিমানটা এক্সপ্লোড করে, সেখানে যে হতাহত হয়েছে, এটা আমি কয়েকটা ভিডিও ছবি দেখলাম, আসলে দেখার মতো না। এটা আন্দাজ করা ডিফিকাল্ট কতজন, এটাকে আন্দাজ করা একদম ডিফিকাল্ট। এখন আমি আন্দাজ করতে পারি, আইএসপি তো আন্দাজ করতে পারবে না। তাকে তো একদম, যে একটা ক্লাসে তো অনেকগুলা বাচ্চা থাকে, বারান্দায় বাচ্চা থাকে, কমন রুমে। এখন এখানে এটা তো একটা আছে, এটা আসলে উত্তর দেওয়ার জন্য উত্তর না, আমাকে লজিক্যালি চিন্তা করতে হবে। ওই ক্লাসে তো আমার রেজিস্টার খাতা আছে, তাই না, আমার হাজিরা খাতা আছে।
হাজিরা খাতা প্লাস অভিভাবক আমরা যদি চেক করি, ধরেন আমার হাজিরা খাতায় 72 জন স্টুডেন্টের আমার উপস্থিতি নেওয়া আছে। এখন আমি ওই 72 জনের এবং রেজিস্টারে কিন্তু খুঁজেও পাওয়া গিয়েছে। আমি দেখলাম যে হাজিরা খাতা, ওইটা আমি কয়েকটা ভিডিওতে দেখলাম, খুঁজে পাওয়া গিয়েছে। এই হাজিরা খাতা অনুযায়ী আমাদের উচিত হবে এখন অভিভাবকদেরকে ফোন করে জানা যে আপনাদের বাচ্চা গিয়েছে কি যায়নি। তখন কিন্তু আমি এক্সাক্ট ফিগারটা পাবো। কারণ আমরা যদি এই জিনিসগুলো না করি, ষড়যন্ত্রকারীরা কিন্তু ষড়যন্ত্র করতে থাকবে। যেমন ধরেন অলরেডি কিন্তু কতগুলো বিষয় আইডেন্টিফাইড হয়েছে। যেমন ওই জায়গায় আপনার মাইলস্টোন কলেজের ছাত্র সেজে কিন্তু কিছু বহিরাগতরা ওখানে গিয়েছিল। তার মধ্যে একটা ছেলের আমি ভিডিও দেখলাম, ছেলেটা নারায়ণগঞ্জের ওই যে কি বাবু যেন আছে, নজরুল ইসলাম বাবু, তার একজন কর্মী। এটা দেখলাম কয়েকটা সোশ্যাল মিডিয়াতে দেখতে পেলাম যে সে ওই জায়গায় ছাত্র সেজে ওখানে বক্তব্য দিচ্ছিল এবং খুব উত্তেজিত করে